গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 43 নম্বর ক্লাস, এবং 43 নম্বর ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি, সেটা হলো বিজয়নগর সাম্রাজ্য। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের শেষ শাসক, মানে শেষ না, মানে শক্তিশালী শাসকের মধ্যে শেষ ছিল কে? ঔরঙ্গজেব। এবং বলেছিলাম এরপর তোমাদের মুঘল বাদশাহ যারা যারা আসবে সেগুলো আমরা আলোচনা করব। মডার্ন হিস্ট্রি যখন পড়াবো তার সমসাময়িক তারাও কিন্তু থাকবে। এবং দ্বিতীয় বাহাদুর শাহ আলম পর্যন্ত 1857 সালে লাস্ট মুঘল শাসক হবেন কে? দ্বিতীয় বাহাদুর শাহ আলম। তো এবার আমরা দেখব আজকের ক্লাসে দক্ষিণ ভারতে, মানে এই যে শাসনগুলো চলছিল উত্তর ভারতে, এই টাইম পিরিয়ডে দক্ষিণ ভারতে যে শাসনগুলো চলছিল, যেমন বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগরের পরে বা বিজয়নগরের পাশাপাশি দেখব বাহমনি সাম্রাজ্য, তারপরে দেখব মারাঠা সাম্রাজ্য। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই তিনটে আলোচনা হয়ে গেলে আমাদের টোটাল মেডিভেল হিস্ট্রি অর্থাৎ মধ্যযুগীয় ইতিহাসের পাঠ কিন্তু টোটালটা কমপ্লিট হয়ে যাবে। এর আগে তোমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি টোটাল কমপ্লিট হয়ে গেছে, এবং মধ্যযুগীয় ইতিহাস অর্থাৎ মেডিভেল হিস্ট্রির প্রায় বলতে পারো 80% কমপ্লিট হয়ে গেছে। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো হেডিং করো সবাই উপরে, বিজয়নগর সাম্রাজ্য। হেডিং করো বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য। এই বিজয়নগর সাম্রাজ্য থেকে কৃষ্ণদেব রায়, এবং কৃষ্ণদেব রায়ের একজন দরবারি কবি ছিলেন তেনালি রামা। এখান থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পার্টটা কিন্তু ছেড়ে, মানে এই পার্টটা পড়ে না, এই পার্টটা ছেড়ে চলে যায়। তো এখান থেকে যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে সেই কোশ্চেন কিন্তু তোমাদের ছেড়ে আসতে হবে, এবং খুব আহামরি টাফ না। কিছু রাজার নাম একটু তোমাদের শক্ত মনে হতে পারে, তবে গল্প সহকারে পড়াচ্ছি, গল্প সহকারে যদি মনে রাখো দেখবে ইজিলি মনে থাকবে, এবং ঠিক যেটুকু দরকার সেইটুকুই পড়ানো হবে। তো দেখো, বিজয়নগর সাম্রাজ্য ছিল কিন্তু দক্ষিণ ভারতের একটা সাম্রাজ্য। তো লিখে রাখতে পারো, এটি দক্ষিণ ভারতে স্থাপিত একটি সাম্রাজ্য। এটি এটি দক্ষিণ ভারতের এটি দক্ষিণ ভারতের একটি সাম্রাজ্য, একটি স্থাপিত সাম্রাজ্য, স্থাপিত সাম্রাজ্য। এবং এই সাম্রাজ্যটা গড়ে উঠছে কোথায়? তো দক্ষিণ ভারতে কোথায় গড়ে উঠছে দেখো, এখানে আমি একটুখানি ম্যাপ আঁকছি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই সাম্রাজ্যটা ছিল, এখান দিয়ে গেছে তুঙ্গাভদ্রা নদী। এই নদীটা কি? তুঙ্গাভদ্রা রিভার। এই নদীটা হলো তুঙ্গাভদ্রা। তুঙ্গাভদ্রা এবং তুঙ্গাভদ্রার নিচে, তুঙ্গাভদ্রার এরিয়ার উপরে এবং নিচে মিলিয়ে এই সাম্রাজ্য গড়ে উঠেছিল, অর্থাৎ বর্তমানে কর্ণাটক এবং কেরালার কিছু অংশ মিলে এই সাম্রাজ্যটা গড়ে উঠেছিল, যেটা হলো কি বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য। তো কোশ্চেন দেয় যে বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তো মনে রাখবে, এটি তুঙ্গাভদ্রা নদীর তীরে গড়ে ওঠে। তুঙ্গাভদ্রা নদী, তুঙ্গাভদ্রা নদীর তীরে এই সাম্রাজ্য গড়ে উঠেছিল। এবার বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল তার একটু ফ্ল্যাশব্যাকে চলে আসবো। এখানে একটু কাহানি আছে। কাহানি কোথাকার? মোহাম্মদ বিন তুগলকের টাইম পিরিয়ডের কাহানি। তো মোহাম্মদ বিন তুগলক কি করেছিল? মোহাম্মদ বিন তুগলকের টাইমে বলেছিলাম তিনি দক্ষিণ ভারত অ্যাটাক করেছিলেন। তো মোহাম্মদ বিন তুগলক দক্ষিণ ভারতের কর্ণাটক, বর্তমান কর্ণাটক, তখন নাম ছিল কি? তখন নাম ছিল কামপিলি। ভালোভাবে নামগুলো লিখে রাখবে। কামপিলি।
তখন রাজ্য ছিল কি কাম্পলি, এখন বর্তমানে এটা কিসের মধ্যে পড়ে? কর্ণাটকের মধ্যে পড়ে। তো মোহাম্মদ বিন তুগলক কাম্পলি রাজ্যের উপর কি করছে? আক্রমণ করছে। কে আক্রমণ করছে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক আক্রমণ করছে কোথায়? কাম্পলি রাজ্যের উপরে। এবং কাম্পলি রাজ্যকে আক্রমণ করে কাম্পলি রাজ্যের যে দুই মন্ত্রী ছিল, কাম্পলি রাজ্যের দুই মন্ত্রী কে কে ছিল? একজন ছিল হরিহর, একজন ছিল হরিহর এবং আরেকজন ছিল কে? আরেকজন ছিল বুক্কা। হরিহর এবং বুক্কা এই দুই মন্ত্রী, এরা কি ছিল? এরা ছিল মন্ত্রী। এরা কি ছিল? এরা ছিল মন্ত্রী। তো এই দুই মন্ত্রীকে, এবং মন্ত্রীর পাশাপাশি এরা দুজন কি কিন্তু দুই ভাইও ছিল। এরা আপন দুই ভাই, এরা কিন্তু দুই ভাই ছিল। তো এদেরকে মোহাম্মদ বিন তুগলক হারাচ্ছে, হারিয়ে মোহাম্মদ বিন তুগলক কি করছে? এদেরকে বন্দি করছে। এই হরিহর এবং বুক্কা এদেরকে বন্দি করছে। বন্দি করে এদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? বন্দি করে এদেরকে নিয়ে যাচ্ছে দিল্লিতে। তো এদেরকে বন্দি করে কোথায় নিয়ে যায়? দিল্লিতে নিয়ে যায়। এবং এরা ছিল গোঁড়া হিন্দু, দিল্লিতে নিয়ে যায়। এবং মোহাম্মদ বিন তুগলক ছিল একজন মুসলিম। এবং মোহাম্মদ বিন তুগলক এতটাই নীচ চিন্তা ভাবনার লোক ছিলেন, ইনি এই হরিহর এবং বুক্কাকে কি করছে? জোর করে মুসলিম করার চেষ্টা করছে। তো ইনি এদের ধর্ম পরিবর্তন করেন এবং জোর করে এদেরকে মুসলিম বানান। দিল্লিতে নিয়ে গিয়ে জোর করে কি করছে? এদেরকে মুসলিম বানাচ্ছে, মুসলিম বানান। জোর করে এদেরকে ধর্ম পরিবর্তন করান, এদেরকে ধর্মান্তর করান। ধর্ম পরিবর্তনকে কি বলা হয়? ধর্মান্তর। ধর্মান্তর করান। এবং কোন ধর্মে এদেরকে দীক্ষিত করান? মুসলিম ধর্মে। তো এরা ছিল গোঁড়া হিন্দু, এদেরকে হারিয়ে এদেরকে বন্দি করে তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে এদেরকে মুসলিম ধর্মে এদেরকে দীক্ষিত করাচ্ছে এবং জোর করে এদেরকে মুসলিম বানান। এরপর হরিহর এবং বুক্কা এদের গুরু কে ছিল? হরিহর এবং বুক্কার অ্যাকচুয়াল গুরু ছিল মাধব বিদ্যারণ্য। তো লিখে রাখো এখানে, হরিহর ও বুক্কার গুরু। হরিহর, এরা তো হিন্দু ছিল, হরিহর ও বুক্কা এরা কি ছিল? এরা ছিল কিন্তু হিন্দু, এরা হিন্দু ছিল। এবং এদের গুরুদেব কে ছিল? এদের গুরুদেব ছিল মাধব বিদ্যারণ্য। এদের গুরুদেব ছিল মাধব বিদ্যারণ্য। আচ্ছা, একটা কথা বলে রাখি, অন্যান্য ক্লাসেও বলেছি, এই যে হিন্দু মুসলিমের ব্যাপারে আমি এখানে কথা বলছি, এটা কিন্তু ইতিহাসের কথা, এটা আমার পার্সোনাল ব্যাপার না। মানে আমি ইচ্ছাকৃতভাবে বলছি না, ইতিহাসে যেটা বলা আছে সেটাই কিন্তু আমি এখানে বলছি। সুতরাং কেউ অফেন্ড হবে না। যে অনেকের হয়তো মনে হতে পারে ধার্মিক দিক থেকে যে এই ধর্মের এগেনস্টে স্যার খারাপ কথা বলছে বা অমুক ধর্মের এগেনস্টে স্যার খারাপ কথা বলছে, এটা আমার কোনো কথা না। এগুলো সবকিছুই কিন্তু বইতে লেখা আছে, যেমন বইতে বা ইতিহাসে আছে, যেমন আছে তেমনটাই এখানে পড়ানো হচ্ছে। তো জিনিসগুলোকে ইগনোর করতে শিখবে। তো এখানে কি বলছে যে হরিহর এবং বুক্কা এদের অ্যাকচুয়াল গুরুদেব কে ছিল? মাধব বিদ্যারণ্য এদের অ্যাকচুয়াল গুরুদেব ছিল। এবার যখন এই হরিহর আর বুক্কাকে মোহাম্মদ বিন তুগলক যখন এদেরকে মুক্ত করে দিচ্ছে, মোহাম্মদ বিন তুগলক যখন এদেরকে ছেড়ে দেয়, এদেরকে মুক্ত করে দেয়, তো এরা তো মুসলিম ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছিল, কারণ মোহাম্মদ বিন তুগলক এদেরকে জোর করে মুসলিম করিয়েছিল। তো আবার পুনরায় হিন্দু হওয়ার জন্য হিন্দু ধর্মে শুদ্ধিকরণ কে করাচ্ছে? এই মাধব বিদ্যারণ্য। মাধব বিদ্যারণ্য কি করাচ্ছে? মাধব বিদ্যারণ্য এদেরকে এদের হিন্দু ধর্মে শুদ্ধিকরণ করান। মাধব বিদ্যারণ্য এদেরকে হিন্দু ধর্মে শুদ্ধিকরণ করান, হিন্দু ধর্মে আবার পুনরায় দীক্ষিত করান। শুদ্ধিকরণ, হিন্দু ধর্মে এদেরকে শুদ্ধিকরণ করান। এরপর এই হরিহর ও বুক্কা
তার নিজের গুরুকে মাধব বিদ্যারণ্য ও তার ভাই, আরেকটা ভাই, তার নাম কি? তার নাম হলো সায়ন। হরিহর বুক্কা কি করছে? এরপর হিন্দু ধর্মে শুদ্ধিকরণ হওয়ার পর এই হরিহর এবং বুক্কা এরা দুই ভাই, এবং এদের সাথে এখন নতুন যোগদান করেছে কে? এদের গুরুদেব বিদ্যারণ্য এবং এদের ভাই, এবং এদের আরেকটা ভাই, তার নাম কে? তার নাম হলো সায়ন। এরা মিলে একটা নতুন সাম্রাজ্যের স্থাপন করছে, তার নাম হলো বিজয়নগর সাম্রাজ্য। তার নাম কি? তার নাম হলো বিজয়নগর সাম্রাজ্য। তো কোশ্চেন দেয় যে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর বুক্কা বিদ্যারণ্য এবং তার আরেকটা ভাই সায়নের সাহায্যে তিনি বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এবং কত সালে বিজয়নগর সাম্রাজ্য তিনি স্থাপন করছেন? 1336 সালে। কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে দিয়েছে যে কত সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। তো 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। বিজয়নগরের কিন্তু প্রায় 4টে রাজধানী ছিল। তো 4টে রাজধানী কি কি ছিল তার আগে দেখি। বিজয়নগরের প্রাচীন রাজধানী, সব থেকে পুরানোতম রাজধানী কি ছিল? তো নেক্সট পেজে লেখার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন ব্যাচ যদি তোমরা কমপ্লিট করতে পারো তো এর মাধ্যমে তোমাদের রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসির সমস্ত এক্সাম, পুলিশের প্রত্যেকটা এক্সাম, পিএসসির ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, প্রত্যেকটা এক্সামের সিলেবাস শুধুমাত্র প্রিলি নয়, মেন্সও কিন্তু কভার হয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। এর পাশাপাশি আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কিন্তু ক্লাস চলছে, লাইভ ক্লাস, রেগুলার বেসিসে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস রেকর্ডেড হিসেবে থেকে যায়। সুতরাং রেকর্ডেড হিসেবে তোমরা ক্লাস তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকছে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, যদি কোনো ব্যাচে যুক্ত হতে চাও কোনো রকম ফিস লাগে না। তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে এই নাম্বারে, কেউ নর্মাল কল, ভিডিও কল করবে না। এছাড়া আরো আরেকটি ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, ম্যাথ, এবং এখান থেকেই তোমরা পাবে কম্পিউটার অ্যাওয়ারনেস এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, কি বললাম? নেক্সট লেখো যে বিজয়নগর সাম্রাজ্যের প্রাচীনতম রাজধানী, বিজয়নগরের প্রাচীন রাজধানীর নাম কি ছিল, বা কোনটা ছিল বিজয়নগরের প্রাচীন রাজধানী, সব থেকে পুরানো রাজধানী? বিজয়নগরের প্রাচীন রাজধানী, বিজয়নগরের প্রাচীন রাজধানী কোথায় ছিল? বিজয়নগরের প্রাচীন রাজধানী হাম্পি। বিজয়নগরের প্রাচীন রাজধানী কোথায় ছিল? তার নাম কি? তার নাম হলো হাম্পি ছিল বিজয়নগরের প্রাচীন রাজধানী। এবং এই হাম্পির খোঁজ কে করেছিলেন? হাম্পির খোঁজ করেন ম্যাকেঞ্জি। কোশ্চেন দিয়েছিল যে হাম্পির খোঁজ করেন কে? তো হাম্পির খোঁজ করেন ম্যাকেঞ্জি। হাম্পির খোঁজ করেন কে? ম্যাকেঞ্জি। ম্যাকেঞ্জি হাম্পির খোঁজ করেন কত শতাব্দীতে এসে? 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে এসে ম্যাকেঞ্জি হাম্পির খোঁজ করেন। এবং এই হাম্পি পম্পা দেবীর নামের অনুসারে কিন্তু এর নাম রাখা হয়েছে হাম্পি। এর নাম কেন হাম্পি রাখা হয়েছে? পম্পা দেবীর নাম অনুসারে। পম্পা দেবীর নামানুসারে কিন্তু নাম রাখা হয়েছে। পম্পা দেবীর নাম অনুসারে নাম এই হাম্পি নামটা রাখা হয়েছে। এবং এই পম্পা দেবীর অর্থ কি? পম্পা দেবীর অর্থ হলো
পার্বতী, পম্পা দেবীর অর্থ কি? পম্পা দেবীর অর্থ হলো ওই যে কিছুদিন আগে শিবরাত্রি গেল, তো শিব পার্বতী, তো পম্পা দেবীর অর্থ হলো পার্বতী। এবং পার্বতীর হাজবেন্ডকে, পার্বতীর পতিকে, পার্বতীর হাজবেন্ড হলো স্বয়ং শিব অর্থাৎ মহাদেব, শিব অর্থাৎ মহাদেব। তো এই শিব বা মহাদেবকে বিজয়নগর সাম্রাজ্যে কি বলা হতো? বলা হতো বিরূপাক্ষ। কি বলা হতো? বিরূপাক্ষ। এরা বিরূপাক্ষের পূজা করত, বিরূপাক্ষ বলা হতো এই ভগবান শিবকে। এবার দেখো, এই বিজয়নগর সাম্রাজ্যের প্রাচীন রাজধানী কি বললাম? হাম্পি ছিল। তো বিজয়নগর সাম্রাজ্য যখন গঠিত হলো, তো তারপর থেকে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কিন্তু 4টে জায়গায় ছিল। কি কি রাজধানী ছিল? তো হেডিং করো বিজয়নগরের রাজধানী। বিজয়নগরের বিজয়নগরের রাজধানী। ফার্স্ট লেখো অ্যানেগন্ডি। অ্যানেগন্ডি, অ্যানেগন্ডি। সেকেন্ডলি লেখো অ্যানেগন্ডি রাজধানী হয়েছিল 1336, মানে যখনই বিজয়নগর সাম্রাজ্য স্থাপন করলো হরিহর এবং বুক্কা, তখনই তাদের রাজধানী কি ছিল? অ্যানেগন্ডি রাজধানী ছিল। এরপর ধীরে ধীরে রাজধানী চেঞ্জ হয়, অর্থাৎ সেকেন্ড রাজধানী হয় বিদ্যানগর, বা একেই বলা হয় কি? বিজয়নগর। বিদ্যানগর, বা একেই বলা হচ্ছে কি? একে বলা হচ্ছে বিজয়নগর। তো বিজয়নগর রাজধানী হচ্ছে 1342 খ্রিস্টাব্দে এসে রাজধানী চেঞ্জ হয়ে হচ্ছে কি? বিজয়নগর। 3 নম্বর ক্যাপিটাল হচ্ছে বেনুগোন্ডা, বা একেই বলা হয় পেনুগোন্ডা। বেনুগোন্ডা, বা একেই বলা হয় পেনুগোন্ডা। পেনুগোন্ডা। তো পেনুগোন্ডা রাজধানী হচ্ছে 1570 সালে এসে রাজধানী হচ্ছে পেনুগোন্ডা। এবং লাস্টলি রাজধানী হচ্ছে চন্দ্রগিরি। চন্দ্রগিরি 1614 খ্রিস্টাব্দে এসে রাজধানী হচ্ছে কি? চন্দ্রগিরি। তো বিজয়নগরের কিন্তু এই 4টে রাজধানী হচ্ছে, কারণ 4টে রাজধানী হওয়ার কারণ কি? কারণ এখানে এই বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে কিন্তু বিভিন্ন বংশ ছিল। যেমন সালতানেট, দিল্লির সালতানেট পিরিয়ডের মধ্যে 5টা বংশ ছিল, তেমনি এই বিজয়নগর সাম্রাজ্যের মধ্যেও কিন্তু বিভিন্ন বংশ ছিল। তো কটা বংশ ছিল? 4টে বংশ ছিল। তো হেডিং করো নেক্সট পেজে যে বিজয়নগরে শাসন করা, বিজয়নগরে শাসন করা প্রমুখ রাজবংশ, ইম্পর্টেন্ট ডাইনেস্টি বা ইম্পর্টেন্ট রাজবংশ, ইম্পর্টেন্ট রাজবংশ। বিজয়নগরে শাসন করা প্রমুখ রাজবংশ কি কি? তো 4টে প্রমুখ রাজবংশ আছে। কি কি? ফার্স্ট অফ অল লেখো, প্রথম যে বংশ আসছে অর্থাৎ এই হরিয়ার বুক্কা, এদের বংশ কি? এদের বংশ হলো সঙ্গম বংশ। এদের বংশটা হলো কি? সঙ্গম বংশ। সেকেন্ড বংশ যেটা আসছে সেটা হলো সালুব বংশ। সালুব বংশ। 3 নম্বর রাজবংশ আসছে তুলুব বংশ। 3 নম্বর রাজবংশ হলো তুলুব বংশ। এবং চতুর্থ অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যের লাস্ট রাজবংশ হলো আরাবিধু বংশ। লিখে রাখো আরাবিধু বংশ। আরাবিধু বংশ। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের শাসনকলা 4টে প্রমুখ রাজবংশ কি কি? সঙ্গম বংশ, সালুব বংশ, তুলুব বংশ এবং আরাবিধু বংশ। সঙ্গম, সালুব বংশ, তুলুব বংশ এবং আরাবিধু বংশ।
এবার দেখো এই রাজবংশগুলোর এদের টাইম পিরিয়ড কখন থেকে কখন ছিল। তো সবার প্রথমে 1336 সালে এক্ষুনি বললাম বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। তো 1336 থেকে এরা রাজত্ব করছে 1486 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর 1486 থেকে বেশি বেশি টাইম না, প্রায় 20 বছর মতো, আনুমানিক 19-20 বছর মতো, 1505 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করছে শালুক বংশ। তারপর 1505 থেকে 1570 পর্যন্ত রাজ করছে তুলুক বংশ, এবং 1570 থেকে 1649-50 এরকম টাইম পিরিয়ড পর্যন্ত রাজত্ব করছে আরাবিধু বংশ। তো এখান থেকে কোশ্চেন দেয় যে প্রতিষ্ঠাতাকে, এই সমস্ত রাজবংশের প্রতিষ্ঠাতাকে, ফাউন্ডার, এই সমস্ত রাজবংশের ফাউন্ডার। তো দেখো ফাউন্ডারকে এই সঙ্গম বংশের ফাউন্ডার তো আশা করি প্রত্যেকেই জানো, এক্ষুনি বললাম, হরিহর ও বুক্কা। সঙ্গম বংশের ফাউন্ডার হলো কে? হরিহর ও বুক্কা। সালুক বংশের ফাউন্ডার হলেন নরসিংহ সালুক। তুলুক বংশের প্রতিষ্ঠাতা হলেন বীর নরসিংহ। একটা কথা তোমাদের ক্লাসের মাঝখানে বলে রাখি যে এরকম ডিটেলসে ক্লাস আশা করি তোমরা ইউটিউবে ফ্রিতে কিন্তু কোথা থেকেও পাবে না। আমি অনেক চ্যানেল দেখেছি যে এই বিজয়নগর সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য, তারপর এর মাঝখানে আছে বাহমনি সাম্রাজ্য, এগুলোকে স্কিপ করে যায়, কারণ এখান থেকে খুব একটা ম্যাক্সিমাম কোশ্চেন আসে না, কিন্তু একটা কিংবা দুটো করে কোশ্চেন কিন্তু চলে আসে কোনো কোনো শিফটে। এবং একটা কোশ্চেন যদি তোমার এখান থেকে তোমরা পেয়ে যাও মাত্র দুটো সাম্রাজ্য পড়ে, মেনলি এর মধ্যে বিজয়নগর এবং মেনলি পড়বো মারাঠা, তাহলে কিন্তু অনেকটাই বেনিফিট, কারণ এত বড় ইতিহাসের মধ্যে এই দুটো সাম্রাজ্য থেকে একটা কোশ্চেন কিন্তু দিয়েই থাকে। তো একটা কথা বলবো, যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। আর ম্যাক্সিমাম ক্লাসে আমি দেখেছি, মানে আদার্স অন্যান্য ক্লাসগুলোতে দেখেছি যে ওই একটা কিংবা দুটো কোশ্চেন এখান থেকে করিয়ে ছেড়ে দেয় টিচাররা। ওই বিজয়নগরে যেমন ফার্স্ট কোশ্চেন বললাম, কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত, বিজয়নগরের ক্যাপিটাল কি, ক্যাপিটাল হাম্পি হয়তো বলে দিল। আর আরেকটা কোশ্চেন দেয় যে তেনালি রামা কার রাজসভায় ছিলেন, তো ওই কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিলেন। জাস্ট এই দুটো তিনটে কোশ্চেন করে ছেড়ে দেয়, এবং এখান থেকে যদি কোশ্চেন দেয় আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে চলে আসে, কারণ জানা থাকে না। তাই বারবার বলছি, ডিটেলসে পড়ানো হচ্ছে, ভালোভাবে গল্প সহকারে পড়ানো হচ্ছে, ভালোভাবে ক্লাসটাকে তোমরা এনজয় করো। আশা করি ক্লাসের মধ্যেই যে গল্পটা তোমাদের বলা হচ্ছে, গল্পের মাধ্যমেই কিন্তু তোমাদের জিনিসটা মুখস্থ হয়ে যাবে। আর যেগুলো নোট ডাউন করানো হচ্ছে সেগুলো খাতায় অবশ্যই নোট করবে, পিডিএফ আকারে পাবে না। আর শুধুমাত্র স্ক্রিন পিডিএফটা পাবে, এবং সেটা ডাউনলোড করার জন্য অলরেডি বলেই রেখেছি এত ক্লাস ধরে, নিচে তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখতে পাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেটা ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, আরাবিদু বংশের ফাউন্ডার ছিল কে? ফাউন্ডার ছিল তিরুমাল। এবার যদি এখান থেকে এরকম স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞাসা করে যে বিজয়নগর সাম্রাজ্যের তুলুক বংশের প্রতিষ্ঠাতাকে, তো অ্যান্সার কি হবে? বীর নরসিংহ। সাল অতটা ইম্পর্টেন্ট না, তো যারা মনে করছো যে একটু টাফ হয়ে যাচ্ছে সাল ছেড়ে দাও। তবে এইটা মনে রাখবে যে কবে প্রতিষ্ঠা হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য? 1336 সালে প্রতিষ্ঠা হয়েছিল, জাস্ট এইটুকু মনে রাখলে হবে। কোন টাইম পিরিয়ড থেকে কোন টাইম পিরিয়ড ছিল অত মনে রাখার দরকার নেই, কিন্তু ফাউন্ডার গুলো মনে রাখবে যে সঙ্গম বংশের ফাউন্ডার হরিহর বুক্কা, সালুক বংশের নরসিংহ সালুক, তুলুক বংশের বীর নরসিংহ, এবং আরাবিধু বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? তিরুমাল ছিলেন প্রতিষ্ঠাতা। এবার নেক্সট পেজে হেডিং করো সঙ্গম বংশ। এই বংশগুলোকে পরপর যেমন আমরা দিল্লি সালতানেট পিরিয়ডে পড়ে এসেছি, ঠিক এখানেও কিন্তু আমরা পরপর প্রত্যেকটা বংশে কোন কোন শাসক ছিল, ইম্পর্টেন্ট শাসক, তারা কি করেছে,
সেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করব, কারণ এক্সামের জন্য মানে বিশেষ করে এসএসসি, সিজিএল, রেলের, এনটিপিসি এই সমস্ত লেভেলের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দেয়। সঙ্গম বংশের টাইম পিরিয়ড কত বললাম এক্ষুনি, 1336 থেকে 1486, 1336 থেকে 1486 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো সঙ্গম বংশের টাইম পিরিয়ড। এই বংশের প্রতিষ্ঠাতা, এই বংশের প্রতিষ্ঠাতাকে এক্ষুনি বললাম, প্রতিষ্ঠাতা হলেন দুইজন, একজন হলো হরিহর, হরিহর এবং আরেকজন হলেন কে, আরেকজন হলেন বুক্কা। এরা দুজনে কি ছিলেন, দুজনে ছিলেন দুই ভাই ছিলেন, এরা কিন্তু দুই ভাই ছিলেন, হরিহর এবং বুক্কা এরা দুই ভাই ছিলেন। তাহলে ছোট ভাইকে, ছোট ভাই ছিল বুক্কা, বুক্কা ছিল ছোট, বুক্কা ছিল ছোট, হরিহর ছিল বড় ভাই, হরিহর ছিল কে, বড় ভাই। তাহলে অবভিয়াসলি রাজা কে হবে, রাজা হবে হরিহর, কিন্তু রাজা হবে। আচ্ছা, এখানে তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে হরিহর এবং বুক্কা এদের নামের সঙ্গে কোনোভাবেই সঙ্গমের মিল খাচ্ছে না, তাহলে সঙ্গম বংশ কেন এদের এই বংশের নাম রাখা হয়েছে? কারণ হলো এই হরিহর এবং বুক্কা এদের বাবার নাম কি ছিল, এদের বাবা, এদের ফাদারের নাম ছিল সঙ্গম, এদের বাবার নাম কি ছিল, এদের বাবার নাম ছিল সঙ্গম, এবং সেই বাবার নাম অনুসারে এই বংশের নাম রাখা হয়েছে কি, নাম রাখা হয়েছে সঙ্গম বংশ। কি নাম রাখা হয়েছে? সঙ্গম বংশ। তো নেক্সট হেডিং করো, সঙ্গম বংশের প্রথম শাসক আসছে কে? প্রথম শাসক আসছে হরিহর, প্রথম শাসক আসছে বড় ভাই হরিহর। তো প্রেফারেন্স কাকে দেওয়া হয়? সবসময় বড় ভাইকে প্রেফারেন্স দেওয়া হয়। এবার দেখো হরিহর 1, হরিহর 1 লিখবে, কারণ পরবর্তীতে আরেকজন হরিহর আসবে, তো তিনি হবেন হরিহর 2। তো হরিহর 1 হলেন এই বংশের প্রথম শাসক। তো হরিহরের টাইম পিরিয়ডও শুরু হবে তাহলে 1336 থেকে, 1336 থেকে ইনি শাসন কার্য চালাচ্ছেন 1356 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 20 বছর ইনি শাসন কার্য চালাচ্ছেন। ইনি সর্বপ্রথম রাজধানী কোথায় করেন? তো বিজয়নগরের সর্বপ্রথম রাজধানী কোথায় ছিল? অ্যানেগন্ডি। তো ইনি সর্বপ্রথম এনার ক্যাপিটাল, এনার রাজধানী কোথায় হয়? অ্যানেগন্ডি। সর্বপ্রথম এনার রাজধানী হয় কোথায়? অ্যানেগন্ডি। অ্যানেগন্ডি হলো সর্বপ্রথম এনার রাজধানী। ইনি 1336 সালে হাম্পি রাজ্যের তিনি প্রস্তাব রেখেছিলেন। ইনি যখনই সিংহাসনে বসেন, সিংহাসনে বসার সাথে সাথে অর্থাৎ 1336 সালে হাম্পি রাজ্য, হাম্পি রাজ্য, অর্থাৎ হাম্পি রাজ্যকে কি বলা হতো? বলা হতো হস্তিনাবলি। হস্তিনাপুর কিন্তু বলছি না, বলছি হস্তিনাবলি। হস্তিনাবলির রাজ্যের তিনি প্রস্তাব রাখেন, রাজ্যের প্রস্তাব রাখেন। কে রাখছেন? এই হরিহর 1। পরবর্তীতে এই যে হাম্পি, এই হাম্পির টাই হয়ে যাচ্ছে কি, হয়ে যাচ্ছে বিজয়নগর সাম্রাজ্য হিসাবে পরিচিতি পাচ্ছে। তো লিখে রাখো, পরবর্তীতে এটি বিজয়নগর সাম্রাজ্য হিসাবে পরিচিতি পায়, সাম্রাজ্য হিসাবে পরবর্তীতে এটি বিজয়নগর সাম্রাজ্য হিসাবে কিন্তু পরিচিতি পায়। ইনি এনার টাইম পিরিয়ডে অ্যানিগন্ডির পরিবর্তে রাজধানী কিন্তু চেঞ্জ করছেন। ইনি কি করছেন? এনার টাইমে অ্যানিগন্ডি থেকে রাজধানীকে কি করছেন? চেঞ্জ করছেন। কোথায় নিয়ে যাচ্ছেন রাজধানী? রাজধানীকে নিয়ে যাচ্ছেন বিজয়নগরে। কোথায় নিয়ে যাচ্ছেন? বিজয়নগর।
বিজয়নগর বা যাকে বলা হচ্ছে বিদ্যানগর, বিজয়নগর বা বিদ্যানগর রে রাজধানী নিয়ে যাচ্ছেন। কত সালে তিনি রাজধানী স্থানান্তর করছেন? 1342 খ্রিস্টাব্দে। 1342 খ্রিস্টাব্দে ইনি কি করছেন? এনার রাজধানীকে স্থানান্তর করছেন। রাজধানী স্থানান্তর করেন। কত সালে রাজধানী স্থানান্তর করেন? 1342 সালে। কোথায় নিয়ে যান এনার রাজধানী? বিদ্যানগর অর্থাৎ বিজয়নগরে ইনি তার রাজধানীকে নিয়ে যান। এছাড়া এই হরিহর ওয়ান নিজেকে শিবের প্রতিরূপ হিসাবে তিনি মানেন, অর্থাৎ নিজেকে মনে করেন বিরূপাক্ষ। নিজেকে কি মনে করেন? বিরূপাক্ষ মনে করেন। ইনি নিজেকে বিরূপাক্ষ অর্থাৎ শিবের প্রতিনিধি, বিরূপাক্ষ অর্থাৎ শিবের প্রতিনিধি মানেন, শিবের প্রতিনিধি মানতেন, নিজেকে শিবের প্রতিনিধি হিসাবে ইনি মানতেন। এবার দেখো এই হরিহর ওয়ান কি করছে? হরিহর ওয়ানের টাইমে হোয়াসেল নামক একটা বংশ আছে। হরিহরন কি করছে? হরিহর ওয়ান হোয়েসেল নামক একটা বংশ আছে। হোয়েসেল বংশ। তো এই বংশের শাসক কে ছিলেন? এই বংশের শাসক ছিলেন বীরভল্লাল টু। এই বংশের শাসক কে ছিলেন? এই বংশের শাসক ছিলেন বীরভল্লাল দ্বিতীয়, বীরভল্লাল টু। তো এই বীরভল্লাল টু এর যখন মৃত্যু হচ্ছে, বীরভল্লাল টু যখন মারা যায়, ইনি যখন মারা যান তখন এনার সাম্রাজ্য ইনি অধিকার করে নিচ্ছেন। অধিকার করে ইনি মারা গেলে এনার সাম্রাজ্য হরিহর ওয়ান অধিকৃত করে বিজয়নগরের সাথে যুক্ত করেন। অধিকৃত করে বিজয়নগরের সাথে যুক্ত করেন, বিজয়নগরের সাথে যুক্ত করেন। তাহলে হরিহর ওয়ান কি করছে? হোয়েসেল বংশের শাসক বীরভল্লাল দ্বিতীয় যখন মারা গেলে এই হোয়েসেল বংশের যে এরিয়া ছিল সেই এরিয়াটাকে অধিগ্রহণ করছে। অধিগ্রহণ করে সেই এরিয়াটাকে বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে ইনক্লুড করে দিচ্ছে। এবং এই যে ঘটনাটা হয়েছে এর ব্যাপারে আমরা জানছি কোথা থেকে? তো এর ব্যাপারে আমরা তথ্য পাই, আমরা জানকারি পাই। বুক্কা ওয়ানের কথা বলেছিলাম। বুক্কা ওয়ান কে ছিল? হরিহরের ভাই। তো বুক্কা ওয়ানের মানে বুক্কার ছেলে হলো কাম্পান। তো কাম্পানের যে ওয়াইফ ছিল, সেই কাম্পানের ওয়াইফের নাম ছিল গঙ্গা দেবী। সেই গঙ্গা দেবীর লেখা বই মাদুরা বিজয় গ্রন্থ থেকে। তো এর জানকারি আমরা পাই কোন গ্রন্থ থেকে? মাদুরা বিজয় গ্রন্থ। মাদুরা বিজয় গ্রন্থ থেকে আমরা এর ব্যাপারে জানকারি পাই। এবার মাদুরা বিজয় গ্রন্থ কে লিখেছেন? মাদুরা বিজয় গ্রন্থ লিখেছেন গঙ্গা দেবী। মাদুরা বিজয় গ্রন্থ কে লেখেন? গঙ্গা দেবী লেখেন। গঙ্গা দেবী কে ছিলেন? গঙ্গা দেবী ছিলেন বুক্কা ওয়ানের ছেলে। বুক্কা ওয়ানের ছেলে। ছেলের নাম কি? ছেলের নাম হলো কাম্পান। এই কাম্পানের ওয়াইফ ছিলেন এই গঙ্গা দেবী। গঙ্গা দেবী কে ছিলেন? কাম্পানের
ওয়াইফ ছিলেন, পত্নী ছিলেন। এবং হরিহর ওয়ান দেখো, বুক্কা ওয়ানের যে ছেলে, বুক্কা ওয়ানের ছেলের নাম কি? বুক্কা ওয়ানের ছেলের নাম কাম্পন, মানে তার ভাইয়ের ছেলে কাম্পনকে ইনি সেনাপতি করে রেখেছিলেন। কাম্পনকে ইনি নিজের সেনাপতি, সেনা প্রধান করে রেখেছিলেন। তো কাম্পন হরিহরের টাইম পিরিয়ডে কি ছিল? হরিহরের টাইম পিরিয়ডে সেনাপতি ছিল। এবার হরিহরের টাইম পিরিয়ড কমপ্লিট হওয়ার পর আসছে কে? আসছে তার ছোট ভাই, হরিহরের ছোট ভাই বুক্কা ওয়ান। তো পরবর্তী শাসক লেখো বুক্কা ওয়ান, পরবর্তী শাসক লেখো বুক্কা প্রথম বা বুক্কা ওয়ান। বুক্কা ওয়ানের টাইম পিরিয়ড হরিহরের ঠিক পর থেকে, অর্থাৎ 1356 থেকে 1377 খ্রিস্টাব্দ, 1356 থেকে 1377 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ইনি কে ছিলেন? ইনি হরিহর ওয়ানের ভাই ছিলেন, ইনি হরিহর প্রথম, হরিহর প্রথমের ইনি ব্রাদার ছিলেন, ভাই ছিলেন। এটা একটু আগেই পড়ে এসেছি। এছাড়া এনার ছেলে কাম্পানের সহযোগে ইনি মাদুরা কিন্তু বিজয় করছেন এবং একে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে তিনি অ্যাড করছেন, এবং কাম্পানের পত্নী গঙ্গা দেবী এই ঘটনাটাকে লিখছে মাদুরা বিজয় গ্রন্থে। তো লিখে রাখো এখান থেকে যে ইনি অর্থাৎ বুক্কা ওয়ান, তার ছেলে, ইনি তার ছেলে কাম্পনের সাহায্যে, কাম্পনের সহযোগে, কাম্পনের সহযোগে মাদুরা বিজয়ী করেন, মাদুরা বিজয়, কাম্পানের সহযোগে মাদুরা বিজয় করেন এবং একে বিজয়নগরের সাথে যুক্ত করেন এবং এর এরিয়াকে এবং একে বিজয়নগরের সাথে। তাহলে বিজয়নগর কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ওদিকে হরিহর ওয়ান কি করলো? হরিহর ওয়ান হোয়েসেল যে সাম্রাজ্য ছিল, হোয়েসেল বংশের, সেই সাম্রাজ্যকে যখন তার লাস্ট শাসক বীরভাল্লাল দ্বিতীয় মারা গেল, তো হোয়েসেল সাম্রাজ্যকে নিজের সাথে যুক্ত করলো, অর্থাৎ বিজয়নগরের সাথে যুক্ত করলো। আর এদিকে বুক্কা ওয়ানও দেখো মাদুরাকে বিজয় করে একে বিজয়নগরের সাথে যুক্ত করছেন, বিজয়নগরের সাথে একে যুক্ত করেন। এছাড়া এই বুক্কা ওয়ান যখন শাসন চালাচ্ছে, এর টাইমে দক্ষিণ ভারতে আরো আরেকটা সাম্রাজ্য কিন্তু তৈরি হচ্ছে। সেটা কি? বুক্কাদের সাম্রাজ্য কি ছিল? এটা ছিল হিন্দু সাম্রাজ্য। এরা কিন্তু হিন্দু ছিল, হিন্দু সাম্রাজ্য। এবং এর পাশাপাশি দক্ষিণ ভারতে আরো আরেকটা সাম্রাজ্য গড়ে উঠছে, সেটা হলো কি? মুসলিম সাম্রাজ্য। সেটা হলো মুসলিম সাম্রাজ্য। এবং তার নাম কি? তার নাম হলো বাহমনি সাম্রাজ্য। তার নাম কি? তার নাম হলো বাহমনি সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য। তো এই সময় দক্ষিণ ভারতে এই হিন্দু সাম্রাজ্যের পাশাপাশি কি হচ্ছে? মুসলিম সাম্রাজ্য। একটুখানি ছোট করে এখানে ডিসকাস করে নি। মুসলিম সাম্রাজ্যের উদ্ভব ঘটছে এবং তার নাম হচ্ছে কি? বাহমনি সাম্রাজ্য। কে প্রতিষ্ঠা করে? কবে প্রতিষ্ঠা হয় বাহমনি সাম্রাজ্য? দেখো এখান থেকে। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কবে হচ্ছে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা 1347 সালে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। কিভাবে মনে রাখবে? মনে রাখার একটা সব থেকে বেস্ট উপায়, আমাদের ভারত স্বাধীন হয়েছে কবে? 1947। তো সেখান থেকে 1947 না হয়ে মনে রাখবে 1347 প্রতিষ্ঠা হচ্ছে কার? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। এবং বাহমনি সাম্রাজ্যের যখন প্রতিষ্ঠা হচ্ছে, তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তার নাম কি? তার নাম হলো হাসান বাহমান শাহ। তার নাম কি? হাসান বাহমান শাহ, হাসান বাহমান শাহ। তো এনার নাম এর মধ্যেই আছে বাহমান,
তো এখান থেকেই এই সাম্রাজ্যের নাম হচ্ছে কি, এর নাম থেকেই এই সাম্রাজ্যের নাম বাহমান থেকে, লিখে রাখো বাহমান, বাহমান থেকে, বাহমান থেকে তার সাম্রাজ্যের নাম, সাম্রাজ্যের নাম হয় বাহমনি সাম্রাজ্য, বাহমনি, বাহমনি সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য। এবার দেখো এই হাসান বাহমান শাহ যে ব্যক্তি ছিলেন, এনার অরিজিনাল নাম কিন্তু অন্য ছিল। অরিজিনাল নাম, আসল নাম কি ছিল? আসল নাম ছিল হাসান গঙ্গু। আসল নাম কি ছিল? এখান থেকে কোশ্চেন দেয় বা দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখতে পাবে এনার আসল নাম ছিল হাসান গঙ্গু। তো এখান থেকে উৎপত্তি হচ্ছে কি মুসলিম সাম্রাজ্য। তো এটা দেখো এই বুক্কার টাইম পিরিয়ডে অর্থাৎ 1347 খ্রিস্টাব্দে বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে, অর্থাৎ বুক্কা যখন এদিকে শাসন কার্য চালাচ্ছে সেই টাইম পিরিয়ডে এই নতুন সাম্রাজ্যের উদ্ভব ঘটছে। এবং দেখবে যে কোনো একটা বড় ধরো কোম্পানি হোক, ধরো এবিসিটি কোনো একটা বড় কোটি 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 টাকার কোম্পানি, এবং সেই কোম্পানি যে কাজ করে সেম কাজ ধরো অন্য একটা নতুন কোনো স্টার্ট আপ কোম্পানি যদি শুরু করে, তো দেখবে বড় কোম্পানি কিন্তু তাকে দাবানোর চেষ্টা করে যাতে করে সে না উঠতে পারে। তো দেখো এখানে এই বুক্কা ওয়ানও কিন্তু সেম কাজ করছে। বুক্কা ওয়ান এই টাইমে যাতে করে মুসলিম সাম্রাজ্য বেড়ে না উঠতে পারে, তো তার জন্য বাহমানি সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ শুরু করে। এবং এর পিছনে রিজন কি ছিল? রিজন অবভিয়াস ছিল, কারণ যখন মোহাম্মদ বিন তুগলক ইচ্ছা করে এদেরকে জোর করে, মানে হিন্দু হওয়া সত্ত্বেও জোর করে এদেরকে মুসলিম করার চেষ্টা করে, তাহলে এখানে পার্শ্ববর্তীও যদি একটা মুসলিম সাম্রাজ্য এরকম যদি বেড়ে ওঠে, তারাও ভবিষ্যতে হয়তো মোহাম্মদ বিন তুগলকের মতো কাজ করতে পারবে, সেই ভয় ছিল বুক্কাওয়ানের মধ্যে। তো সেই কারণে বুক্কাওয়ান দেখছে এই বাহমানি সাম্রাজ্যকে বাড়তে দেওয়া যাবে না, তাই এদের মধ্যে বিবাদ শুরু হয়, এদের মধ্যে যুদ্ধ শুরু হয়। তো এর সময়ে লিখে রাখো, এর সময়ে বাহমনি সাম্রাজ্যের সাথে, বাহমনি সাম্রাজ্যের সাথে যুদ্ধ শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল। তো এর টাইম পিরিয়ডেই, বুক্কা ওয়ানের টাইম পিরিয়ডেই কিন্তু বাহমনি সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ হয়েছিল। এবং এই বুক্কা ওয়ান আরেকটা কাজ করছে, ইনি 1374 সালে, 1374 সালে ইনি একজন তার রাজদূতকে চীনে পাঠাচ্ছেন। ইনি কি করছেন? এনার রাজদূতকে, এনার একজন রাজদূতকে কোথায় পাঠান? চীনে পাঠান, চীনে, চীনে পাঠান। এবার দেখো এই যে দক্ষিণ ভারতে যে দুটো সাম্রাজ্যের উৎপত্তি হলো, একটা হলো কি মুসলিম সাম্রাজ্য। তো দক্ষিণ ভারত মধ্যকালীন যুগে, দক্ষিণ ভারতে মধ্যকালীন যুগে, দক্ষিণ ভারতে মধ্যকালীন, কারণ মিডিভেল হিস্ট্রি এটা, মধ্যকালীন যুগে, দক্ষিণ ভারতে মধ্যকালীন যুগে কি হচ্ছে দেখো, এখানে দুটো সাম্রাজ্য স্থাপন হচ্ছে, একটা হলো মুসলিম, মুসলিম সাম্রাজ্য, আর একটা হলো হিন্দু সাম্রাজ্য। একটা হলো মুসলিম সাম্রাজ্য আর একটা কি, আর একটা হলো হিন্দু সাম্রাজ্য, হিন্দু সাম্রাজ্য আর এদিকে মুসলিম সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য। তো হিন্দু সাম্রাজ্য, সরি মুসলিম সাম্রাজ্য যেটা তার নাম কি, তার নাম হলো বাহমনি, বাহমনি সাম্রাজ্য। আর হিন্দু সাম্রাজ্য তার নাম হলো কি বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর, বিজয়নগর সাম্রাজ্য। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের উপরে একটা সিরিয়াল কয়েক বছর আগে টেলিকাস্ট হয়েছিল, আশা করি তোমরা দেখেছো কি না জানি না। তেনালি রামা নামক একটা সিরিয়াল সম্ভবত সনি চ্যানেলে
টেলিকাস্ট হতো। তো সেখানে এই বিজয়নগর সাম্রাজ্যের ব্যাপারে অনেক কিছু জিনিস কিন্তু সেখানে দেখানো হয়েছিল। যদি সম্ভব হয় তোমরা গুগলে বা নেটে সার্চ করে দেখতে পারো। তো যাই হোক, কি হচ্ছে এই মধ্যকালীন টাইম পিরিয়ডে এই দুটো সাম্রাজ্যের মধ্যে অর্থাৎ বাহমনি আর এদিকে বিজয়নগর, এদের মধ্যে কি হচ্ছে, এই দুটো সাম্রাজ্যের মধ্যে হচ্ছে ঝগড়া, দুটো সাম্রাজ্যের মধ্যে বিবাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে। এবং এই ঝগড়ার মেন রিজন কি ছিল, কারণ কি ছিল, কারণ কি ছিল, অ্যাকচুয়াল কারণ কি ছিল? অ্যাকচুয়াল কারণ ছিল কি বলবো, দোয়াব। দোয়াব বলতে দুটো নদীর মাঝখানে যে উপযুক্ত মানে চাষের উপযোগী এরিয়া বা সেখানে খনিজ সমৃদ্ধ এরিয়া, তাকে বলা হয় কি, তাকে বলা হয় দোয়াব। তো কোন দোয়াব নিয়ে এখানে তাদের মধ্যে ঝামেলা বাজছে? তো ঝগড়ার কারণ হলো রায়চুড়ের দোয়াব। রায়চুড়ের রায়চুড়ের দোয়াব, রায়চুড়ের দোয়াব। দোয়াবের অর্থ কি? দুটো নদীর মধ্যবর্তী অংশকে দোয়াব বলে। ভূগোলে আশা করি তোমরা পড়েছো। দুটো নদীর দুটো নদীর মধ্যের অংশ, মধ্যের বা মধ্যবর্তী অংশকে কি বলা হয়? বলা হয় দোয়াব। তো রায়চুর দোয়াব নিয়ে কিন্তু এই অ্যাকচুয়াল ঝামেলাটা এদের মধ্যে বেঁধেছে। এবং এই যে রায়চুর দোয়াব, এই রায়চুর দোয়াবটা কোথায় ছিল? দক্ষিণ দিকে কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী এবং তুঙ্গাভদ্র নদী, কৃষ্ণা এবং তুঙ্গাভদ্র, কৃষ্ণা এবং তুঙ্গাভদ্র নদীর মধ্যবর্তী এরিয়া, নদীর মধ্যবর্তী মধ্যবর্তী এলাকা ছিল এই রায়চুর। এই রায়চুরে কেন এই দোয়াব নিয়ে তারা ঝামেলা করছিল? কারণ এখানে সোনা এবং লোহার খনি ছিল। এখানে কি ছিল? এই রায়চুর দোয়াবে ছিল সোনা এবং ছিল লোহার খনি, সোনা এবং লোহার খনি এখানে ছিল। এর পাশাপাশি কৃষ্ণা ও গোদাবরীর যে ডেল্টা এরিয়া, আচ্ছা একটুখানি ম্যাপ আঁকি তাহলে আশা করি বোঝাতে পারবো। এরকম জায়গা দিয়ে গেছে গোদাবরী নদী, এখান দিয়ে গেছে গোদাবরী নদী, গোদাবরী। এরকম এরিয়া দিয়ে গেছে কৃষ্ণা রিভার, কৃষ্ণা, আচ্ছা কৃষ্ণা আরেকটু নিচে, এখান দিয়ে গেছে কি কৃষ্ণা রিভার। এবং এখান দিয়ে মাঝখান দিয়ে গেছে কি তুঙ্গাভদ্র, তুঙ্গাভদ্র রিভার, তুঙ্গাভদ্র নদী, তুঙ্গাভদ্র রিভার। তো এর মাঝখানে যে এরিয়াটা ছিল কৃষ্ণা এবং তুঙ্গাভদ্র, কৃষ্ণা এবং তুঙ্গাভদ্রের মাঝখানের যে এরিয়া, এই এরিয়া, এই দোয়াবে কি পাওয়া যেত? এখানে সোনা এবং লোহার খনি ছিল। এবং এর পাশাপাশি কৃষ্ণা এবং গোদাবরীর যে মাঝখানে যে ডেল্টা অংশ, এই অংশটা কি ছিল? চাষের, কৃষিকার্যের কিন্তু খুব উপযোগী ছিল। এই কারণে এই পুরো এরিয়াটার দখল পেতে চাইছিল, কিন্তু দুটো সাম্রাজ্যই কিন্তু দখল পেতে চাইছিল। তো এই দুটো সাম্রাজ্যের মধ্যে সেই কারণে অ্যাকচুয়াল ঝগড়া হয়। এদিকে বাহমানি সাম্রাজ্যের শাসক, বাহমানি সাম্রাজ্যের শাসককে, বাহমানি সাম্রাজ্যের শাসক হলেন মুহাম্মদ শাহ। যুদ্ধ কে কে করছেন সেটা দেখো, নাম হলো মুহাম্মদ শাহ, মুহাম্মদ মুহাম্মদ শাহ। আর এদিকে বিজয়নগর থেকে ফাইট করছে কে? বিজয়নগর সাম্রাজ্যের শাসক বুক্কা প্রথম, বুক্কা ওয়ান, বুক্কা ওয়ান। তো এই দুজনের মধ্যে এখানে ঝগড়া হচ্ছে, এই দুজনের মধ্যে লড়াই হচ্ছে। তো এই লড়াইতে পরাজিত হচ্ছে বাহমনি সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য এই যুদ্ধে পরাজিত হয়।
আর এই যুদ্ধে জয়ী হন এই মুহাম্মদ শাহ এই যুদ্ধে জয়ী হন এবং জয়ী হওয়ার পর আলটিমেটলি লাস্টে এসে বাহমনি এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে কি হচ্ছে, বাহমনি এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে এসে হচ্ছে সন্ধি, মিউচুয়াল হচ্ছে, কি হচ্ছে, সন্ধি হচ্ছে। এবং এই সন্ধি অনুযায়ী কৃষ্ণা নদীকে কি করা হচ্ছে, দুটো সাম্রাজ্যের সীমানা করে দেওয়া হয়। কৃষ্ণা নদীকে কি করা হচ্ছে, দুটো রাজ্যের মধ্যে সীমানা এখানে করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বিজয়নগর এবং বাহমনির মধ্যে সীমানা করে দেওয়া হচ্ছে কোন নদীকে, কৃষ্ণা রিভারকে। এর পরবর্তী শাসক আসছে হরিহর দ্বিতীয়। আচ্ছা, এখানে একটুখানি কারেকশন করবে, এটা হলো কৃষ্ণা রিভার, এটা তুঙ্গাভদ্রা রিভার, তুঙ্গাভদ্রা কৃষ্ণারই উপনদী। তো বর্ডার কোথায় করে দেওয়া হলো, বর্ডার এখানে বর্ডার করে দেওয়া হলো। তো এই কৃষ্ণা রিভারকে কি করে দেওয়া হলো, দুটো রাজ্যের মধ্যে সীমানা অর্থাৎ বর্ডার হিসাবে গ্রহণ করা হলো। এর পরবর্তী শাসক আসছে হরিহর দ্বিতীয়। তো নেক্সট শাসকের নাম লেখো হরিহর সেকেন্ড। তাহলে প্রথমে এসেছিল হরিহর, মানে যিনি সংস্থাপক দুজনে ছিলেন অ্যাকচুয়ালি, হরিহর এবং বুক্কা। তো প্রথম শাসক ছিলেন হরিহর প্রথম, তারপরে বুক্কা প্রথম, তারপরে আসছে দেখো হরিহর দ্বিতীয়, এরপর আসছে হরিহর দ্বিতীয়। তো এনার টাইম পিরিয়ড ছিল বুক্কা ওয়ানের পর থেকে, অর্থাৎ 1377 থেকে 1404 খ্রিস্টাব্দ পর্যন্ত টাইম ছিল এনার। এবং এনার উপাধি কি কি ছিল, এনার টাইটেল কি কি ছিল, টাইটেল ছিল মহারাজাধিরাজ। এনার উপাধি ছিল মহারাজাধিরাজ। এবং আরেকটা এনার উপাধি ছিল, সেটা হলো পরমেশ্বর। ইনি 1377 সালে বাহমনি রাজ্য আক্রমণ করে এবং বাহমনির কাছ থেকে গোয়া, বেলগাঁও ইত্যাদি এরিয়া এবং এর আশেপাশের কিছু এরিয়া ইনি কিন্তু ছিনিয়ে নিচ্ছেন বাহমনির কাছ থেকে। তো লিখে রাখো, ইনি আবারও কিন্তু বাহমনি সাম্রাজ্যকে আক্রমণ করছেন। ইনি বাহমনি সাম্রাজ্যকে আক্রমণ করে গোয়া, বেলগাঁও এবং এর আশেপাশের এলাকা ছিনিয়ে নেন। আশেপাশের এলাকা কি করছেন, তিনি ছিনিয়ে নিচ্ছেন। এর পাশাপাশি ইনি শ্রীলঙ্কাতেও আক্রমণ করেন। এর সাথে সাথে ইনি শ্রীলঙ্কাতেও আক্রমণ করেন এবং সেখান থেকে কর আদায় করেন। শ্রীলঙ্কাকেও আক্রমণ করেন এবং সেখান থেকে ট্যাক্স তোলেন, কর আদায় করেন, এবার এই হরিহর 2 এর পরে পরবর্তী শাসক আসছে বিরূপাক্ষ এবং তারপরে পরবর্তী শাসক আসছে বুক্কা দ্বিতীয়। এরা দুজনেই ছিল কিন্তু অযোগ্য শাসক, দুজনেই কমজোর শাসক ছিল।
তো এদের ব্যাপারে অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, এখান থেকে কোশ্চেন দেবে না। এর পরের শাসক কে আসছে? পরের শাসক আসছে দেবরায় ওয়ান। পরবর্তী শাসকের নাম লেখো, দেবরায় ওয়ান। পরবর্তী শাসক আসছে দেবরায় প্রথম। দেবরায় প্রথম। তো এনার টাইম পিরিয়ড ছিল 1406 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1406 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত এনার টাইম পিরিয়ড ছিল। তো দেবরায় ওয়ান এবং বাহমনি শাসক ফিরোজ এর মধ্যেও কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে। তো লেখো আবার এখান থেকে বিজয়নগর ও বাহমনির যুদ্ধ। বিজয়নগর, বিজয়নগর ও বাহমনির যুদ্ধ। বাহমনির সাম্রাজ্যের মধ্যে আবার যুদ্ধ হচ্ছে। বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে আবারও যুদ্ধ হচ্ছে। তো এক সাইডে দাঁড়িয়ে আছে কে? বিজয়নগরের দেবরায় প্রথম, বিজয়নগরের দেবরায় প্রথম, এবং অপোনেন্টে দাঁড়িয়ে আছে বাহমনির শাসক হলো ফিরোজ। বাহমনির শাসক ফিরোজ। তো এখানে এই যুদ্ধেও কিন্তু ফিরোজ অর্থাৎ বাহমনি সাম্রাজ্য জয়ী হচ্ছে। তো ফিরোজ এই যুদ্ধে জয়ী হন। এই যুদ্ধে জয়ী হন কে? ফিরোজ। এবং জয়ী হন ফিরোজ এবং দেবরায় এই যুদ্ধে পরাজিত হয়। দেবরায় এই যুদ্ধে পরাজিত হন। এই যুদ্ধে যখন দেবরায় হেরে যাচ্ছে, তো দেবরায় কি করছে দেখো। দেবরায় যখন এই যুদ্ধে বাহমনির কাছে হেরে যাচ্ছে, হেরে যাওয়ার পর দেবরায়ের মেয়ে, দেবরায়ের মেয়ের সাথে, দেবরায়ের মেয়ের সাথে বিবাহ দিচ্ছে কার? এই ফিরোজের বিবাহ দিচ্ছে। দেবরায়ের মেয়ের সাথে কি করছে? ফিরোজের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। এছাড়া দেবরায় কি করছে? বাঁকাপুরের যে ক্ষেত্র আছে, সেই বাঁকাপুরের ক্ষেত্রকে পণ হিসাবে, আগেকার দিনে পণ প্রথা কিন্তু খুব চলতো। তো কি করছে? বাঁকাপুরের ক্ষেত্র, বাঁকাপুরের, এবং এই পণ প্রথা এতটাই বাজে, এতটাই বাজে, এতটাই জঘন্য জিনিস, মানে মানে বলতে গেলে মুখে খিস্তি চলে আসে। তো যাই হোক, ছেড়ে দাও। আর তোমাদের মধ্যে বলে রাখি একটা কথা, যে কোনো মানে বিশেষ করে মেয়েদের কথা বলছি, যদি কোনো বিয়ের টাইমে কোনো ছেলে এসে বাড়িতে যদি পণ চায়, তো তাকে আগে তাড়িয়ে দাও। বিয়ে করার দরকার নেই সারা জীবন, কিন্তু পণ চাইলে তাকে কিন্তু মানে তার সাথে বিয়ে করবে না। যাই হোক, এই দেবরায় ওয়ান কি করছে? বাঁকাপুরের যে এরিয়া ছিল, সেই বাঁকাপুরের এরিয়াকে পণ হিসাবে কাকে দিচ্ছে? পণ হিসাবে এই ফিরোজকে দিচ্ছে। তো মেয়ের বিয়েও ফিরোজকে দিয়ে, ফিরোজের সাথে দিল, আবার বাঁকাপুরের ক্ষেত্র সেটাকেও পণ হিসাবে দিল এই ফিরোজকে। এছাড়াও শুধুমাত্র পণ না, পণের সাথে সাথে 10 লক্ষ হুন, 10 লক্ষ হুন। হুন কি? এখন যেমন যদি বলি যে কাউকে যদি কিছু দিতে হয়, তো 10 লক্ষ টাকা দিয়ে দাও, বা 10 লক্ষ টাকা পরিমাণের কোনো জিনিস দিয়ে দাও। তো তখনকার দিনেও কিন্তু এই হুনটা ছিল একটা মুদ্রার মাধ্যম। তো 10 লক্ষ হুন দিচ্ছে। দিচ্ছে হাতি, হাতি, রত্ন, আভূষণ, সবকিছুই কিন্তু, রত্ন, আভূষণ, আভূষণ সবকিছুই ফিরোজকে জরিমানা রূপে দিচ্ছে। কে দিচ্ছে? এই দেবরায় প্রথম। এর ছাড়া এই দেবরায় প্রথম ভালো কাজ, একটা ভালো কাজ করছে। কি ভালো কাজ করছে ইনি? ইনি তুঙ্গভদ্র নদীর ওপর 12 মাইল লম্বা একটা ড্যাম বানান। তো ইনি ইনি তুঙ্গভদ্র নদী, তুঙ্গভদ্র নদীর ওপর 12 মাইল লম্বা, 12 মাইল লম্বা বাঁধ বানান। 12 মাইল লম্বা বাঁধ বানান, ড্যাম বানান। এবং এনার সময় একজন ইতালি যাত্রী ভারতে এসেছিলেন।
তার নাম কি? তার নাম হলো নিকোলা নিকোলা কান্ট। এনার টাইমে ইতালি থেকে একজন এসেছিলেন, তার নাম নিকোলা নিকোলা কান্ট। নিকোলা কান্ট ইনিকে ইতালি যাত্রী, ইনি হলেন একজন ইতালি যাত্রী। এনার টাইমে ভারতে এসেছিলেন এবং ইনি বিজয়নগর সাম্রাজ্যের ইনি ভ্রমণ করেছিলেন। কে? এই নিকোলা কান্ট। এরপর পরবর্তী শাসক আসবে দেব রায় টু। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট দিনের ক্লাসে। দেব রায় টু, তারপর আসবে মল্লিকা অর্জুন বিরূপাক্ষ। বিরূপাক্ষ টু হবে এই বংশের অর্থাৎ সঙ্গম বংশের শেষ শাসক। তারপরে আসবে সালুক বংশ, তারপরে আসবে তুলুক বংশ, তারপরে আসবে আরাবিদু বংশ। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে সেটা ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো জায়গায় ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে যে কোথায় ডাউট থাকছে। তো সেই ডাউট কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে বা কোনো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করা হবে। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।